সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংসদ ভবনের এলজি হলে এ বৈঠক চলছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ থাকা, প্রার্থী হওয়ার বয়স ও বর্তমান সংবিধান বাতিল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। এর আগে 23 মার্চ কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা তুলে ধরে এনসিপি। তখন দলটির পক্ষ থেকে বলা হয় 166টি সুপারিশের মধ্যে 113টি প্রস্তাবের বিষয়ে তারা পুরোপুরি একমত, 29টি প্রস্তাবে আংশিকভাবে একমত এবং 22টি প্রস্তাবের বিষয়ে একমত হতে পারেনি। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, প্রতিনিধি দলে কারা থাকছেন আর এই বৈঠকে আসলে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? লাবণী, 10:30টার দিকে আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 10:30 সোয়া 10টার মাঝেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন এই সংসদ ভবনের এলডি হলে, এবং তারা আসার পর কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা রয়েছেন তাদের সাথে কিন্তু বৈঠকে বসেছেন। কিছুক্ষণ আগে তারা সূচনা বক্তব্য দিয়েছেন। মূলত কিন্তু ঐক্যমত্য কমিশনের কাছে তারা কিন্তু জমাও দিয়েছিলেন। তারা বলেছিলেন যে 72-এর সংবিধান তারা নতুনভাবে লেখা হোক সেই জিনিসটা চান, এবং নানাবিধ বিষয় নিয়ে কথা বলেছিলেন। কিন্তু আজকে আসলে যেই বিষয়গুলো নিয়ে মূলত তারা কথা বলছেন বা বৈঠক করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আসলে দুইবারে বেশি নির্বাচিত হতে পারবেন না। এটি নিয়ে কিন্তু তারা কথা বলবেন। তার পাশাপাশি সংরক্ষিত নারী আসনে যে ভোটগুলো রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা কথা বলবেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা কী ধরনের হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবেন। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলবেন। মূলত তারা সংবিধান বিষয়ক অপরাধ এবং সংবিধান সমাধানের যে সীমাবদ্ধতা রয়েছে মূলত এই কয়েকটি বিষয় নিয়ে কথা বলবেন। আমরা কিন্তু দেখেছি যে নাহিদ, হাসনাত, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ প্রায় 8 সদস্য বিশিষ্ট দল এসেছেন, এবং ঐক্যমত্য কমিশনের সাথে যিনি আসলে সবসময় বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কিন্তু আমরা দেখেছি, এবং তিনি কিন্তু মূলত এই যেই বৈঠকটি হচ্ছে সেই বৈঠকটি কিন্তু তিনি মূলত লিখিতভাবে সেটি ঐক্যমত্য কমিশনের কাছে বলছেন। ঐক্যমত্য কমিশনের কাছ থেকে কিন্তু মূলত একটু আগে যখন সূচনা বক্তব্য দিচ্ছিলেন তখন কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পরবর্তী যে ফসল সেটি কিন্তু হচ্ছে এই বৈঠক। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তারা 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার রয়েছে তাদেরকে হটিয়েছেন, এবং হচ্ছে দেশ গঠনে কিন্তু এখন ভূমিকা রাখছেন। তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। তারা মূলত বেশ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, এবং সেই আলোচনাগুলোর ফলশ্রুতিতে একটি নতুন রাষ্ট্র গড়ে উঠবে, নতুন দেশ গড়ে উঠবে, এরকম আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু তারা এই বৈঠকে বসেছেন। ইতোমধ্যে কিন্তু বৈঠকটি চলছে। অল্প কিছুক্ষণের মাঝে বৈঠকে বিরতি দেওয়া হবে, এবং বিরতি দেওয়ার পর বৈঠকে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেগুলো কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদেরকে কিন্তু জানাবেন। রাশেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই এই বৈঠকের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দেশের সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি। শেখ মুজিবের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করতে 72-এর সংবিধান প্রণয়ন করা হয়, যা গেল 54 বছরেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো কাজে আসেনি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সংবিধানের 70 অনুচ্ছেদের সমালোচনা করে দলটির নেতারা বলেন এর মাধ্যমে সংসদ সদস্যরা দল ও নির্বাচিত সরকারের দাসে পরিণত হন। তাই সংবিধান সংস্কার নয়, বরং নতুন করে লেখা উচিত বলে মনে করে এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদন। দল গঠনের আগে থেকেই 72-এর সংবিধান নিয়ে সমালোচনা করে আসছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সংবিধানের 4টি মূলনীতির সাথে গণতন্ত্র ছাড়া আর কোনোটিরই
পক্ষে নন দলটির নেতারা। তাদের মতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই তিনটি নীতির সাথে কখনো দেশের মানুষের ঐক্যমত ছিল না। এনসিপি নেতাদের মতে শেখ মুজিবুর রহমানের একছত্র ক্ষমতা ও একটি দলের মতাদর্শ চাপিয়ে দিতে ভারতের প্রেসক্রিপশনে এই সংবিধান তৈরি হয়েছিল। ৭২-এর যে সংবিধানটা সেটা ভারতের প্রেসক্রিপশনে ভারত থেকে তৈরি করে দেওয়া সংবিধান, এবং এই সংবিধান আমাদেরকে সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিক অধিকার এগুলো দিতে ব্যর্থ হয়েছে, ৫০ বছরে দিতে পারেনি। ৭২ সালে ১৯ ফেব্রুয়ারিতে একটা দলীয় সমাবেশে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এই যে ৪টা মূলনীতি, এই 4টা মূলনীতি হচ্ছে তাদের দলীয় মূলনীতি। পরবর্তী দেখা গেল এটাই হলো সংবিধানে চলে আসলো, এবং তারপর এটাই আবার বাকশালের মূলনীতি হয়ে গেল। ঠিক আছে, ফলে এটা একটা দলীয় মতাদর্শ, এবং এর বিরুদ্ধে অনেক আপত্তি ছিল। সবাই সমাজতন্ত্রের পক্ষে ছিল না, সবাই বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ছিল না, সবাই হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষতা যে এইভাবে চাইতো তা না। হ্যাঁ, তাই বলে সবাই ধর্মরাষ্ট্র চাইতো সেটাও না। গণতন্ত্রের ব্যাপারে সবার একটা ঐক্যমত্য ছিল, বাকিগুলোর ব্যাপারে ঐক্যমত্য ছিল না। উচিত ছিল এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে ধরে এবং গণতন্ত্রকে ধরেই আসলে একটা সংবিধান করা। ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ দাবি করে এটি নতুন করে লেখার পক্ষে দলটির নেতারা। এই সংবিধানটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরুদ্ধে, কারণ মুক্তিযুদ্ধটা এসেছিল গণতন্ত্র, বৈষম্য বিরোধিতার নামে। আপনি যে সংবিধানটা করেছেন এটা কোনোভাবেই গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করে নাই। এটা প্রথম ৭৩ সালের নির্বাচনেই দেখা গেছে যে এই নির্বাচনটা ব্যাপকভাবে কলঙ্কিত। যদিও আওয়ামী লীগ জিতেছে, কিন্তু এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন, ভোট চুরি থেকে শুরু করে অনেকগুলো প্রশ্ন তখন থেকে আছে। পরবর্তীতে এটা চতুর্থ সংশোধনের মধ্যে দিয়ে বাকশালে পরিণত হলো, এবং বাকি এই সংবিধানের বাকি হিস্ট্রিতে আমাদের চোখের সামনে। ৫০ বছরের শাসক চেঞ্জ হয়েছে, কিন্তু এই সংবিধানের অধীনে যতগুলাই শাসক চেঞ্জ হয়েছে কেউই আমাদেরকে ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র দিতে পারে নাই। এর জন্য এটা আমাদের কাছে এই সংবিধানটা, ৭২ সংবিধানটা ওয়ান কাইন্ড অফ ট্রমা। আপনি আমাকে এই ট্রমাটিক সিচুয়েশন থেকে মুক্তি দেওয়ার জন্য হলো আপনাকে এই সংবিধানটা নতুনভাবে লিখতে হবে। বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে দলটির নেতারা বলেন এটি একজন সংসদ সদস্যকে দলীয় দাসে পরিণত করে। এ ব্যাপারে আছে এনসিপির নিজস্ব প্রস্তাবনা। এটা সংশোধনী হওয়া দরকার যে কিছু মৌলিক বিষয় বাদে অন্য যে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারবে। কমিশন প্রস্তাব করেছে অর্থ বিল ব্যতিরেকে, যেহেতু অর্থ বিল একটা খুবই স্পর্শকাতর ব্যাপার, অর্থ বিল ব্যতিরেকে অন্যান্য সকল ক্ষেত্রে দলের সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রয়োগ করতে পারবে। আমরা বলেছি যে এটার সাথে আমরা একমত। পাশাপাশি অর্থ বিল এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা, এই দুটোর ক্ষেত্র বাদে অন্যান্য সকল আইনের ক্ষেত্রে সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে বা নিজের দলের বিরুদ্ধে মতামত দিতে পারবে। প্রয়োজনে সংসদে কণ্ঠভোটের বদলে গোপন ভোটের ব্যবস্থা রাখার পক্ষে মত দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এখন যে সংসদে গিয়ে মমতাজ গান গায়, এটা কারণ হচ্ছে তাদের আর কোনো কাজ নেই। রাশেদ আনিস, ৭১, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে। আর সন্ধ্যায় এলডিপির সঙ্গে আলোচনায় বসবেন দলটির নেতারা। এর আগে গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান, কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় দলটি। যুগপৎ সঙ্গীদের সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্ম পরিকল্পনা ঠিক করবে বিএনপি। শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকিতে সহযোগিতা করে এনবিআর কর্মকর্তাদের কেউ সাময়িক বরখাস্ত হচ্ছেন, কেউ হারাচ্ছেন চাকরি, আবার অনেকেই আছেন বহাল তবিয়তে। এতে প্রশ্নের মুখে পড়ছে এনবিআরের দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান। এভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক। রুহুল আমিনের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের সাম্প্রতিক সময়ের অন্যতম কেলেঙ্কারি চট্টগ্রামের প্রভাবশালী ব্যাংক লুটেরা এস আলমের 2 ছেলের পে অর্ডার জালিয়াতি। আসাদুল আলম মাহির ও আশরাফুল আলম 250 কোটি করে মোট 500 কোটি টাকা সাদা করেন, কিন্তু কর প্রদানে নেন জালিয়াতির আশ্রয়, জমা দেন ভুয়া পে অর্ডার। গণমাধ্যমে এই ঘটনা প্রচার হলে তদন্ত কমিটি করে এনবিআর। তদন্তে ঘটনার সত্যতাও মেলে।
প্রতিবেদন বলছে জালিয়াতি করে ৭৫ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এস আলমের 2 ছেলে। এতে 4 কর্মকর্তার দায়ও পায় কমিটি। এদের 3 জনকে সাময়িক বরখাস্ত করা হলেও এখনও এনবিআরের বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তৎকালীন চট্টগ্রাম কর অঞ্চল 1-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলাও হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আমাদের প্রত্যাশা ছিল, এখনো আছে, সময় আছে বলে আমরা মনে করি যে কিছু দৃষ্টান্ত স্থাপিত হবে যাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে, সেটা যাদের রাজস্ব বোর্ডে হোক, অন্য যে প্রতিষ্ঠানিক দুদকই হোক, অন্য যে কোনো প্রতিষ্ঠানই হোক। প্রতীক গ্রুপের 600-700 কোটি টাকা রেমিটেন্স আনার গল্প এখন অনেকের জানা। ঢাকার কর অঞ্চল 5-এ এই অর্থ একাধিকবার কর ফাঁকির অভিযোগে তদন্তের মুখে পড়ে, কিন্তু বারবার তা ক্লিন চিট পেয়ে যায়। ঘটনায় জড়িত 2 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়, আর 1 জন সাময়িক বরখাস্ত। যদিও টিআইবি বলছে সাময়িক বরখাস্ত কিংবা অবসরে পাঠানো কোনো শাস্তি নয়। জাতীয় রাজস্ব বোর্ডই হোক, সরকারি যে কোনো মন্ত্রণালয় হোক, সব প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের সারাশি অভিযান ছাড়া, এই ধরনের যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করা ছাড়া আমরা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি বা নতুন বাংলাদেশের যে সুশাসিত বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন যেটা দেখছি আমরা, সেটি বাস্তবায়ন করা খুব কঠিন হবে। দেশ জুড়ে এমন অনেক ঘটনা গত কয়েক মাসে উদ্ঘাটন করেছে এনবিআরের গোয়েন্দা দপ্তরগুলো, যেগুলোতে মিলেছে কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ, কিন্তু তাদের বেশিরভাগই বহাল পদে। আবার অনেক কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ঝুলছে দুর্নীতি দমন কমিশনে। ভ্যাট বিভাগের এক সদস্যের বিরুদ্ধে সম্প্রতি দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি, তিনিও বহাল আছেন পদে। আবার কেউ কেউ অভিযোগ থেকে অব্যাহতিও পাচ্ছেন। চট্টগ্রামের এক কর কমিশনারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আসে প্রধান উপদেষ্টার দপ্তরে। এরপর সাময়িক বরখাস্ত করা হলেও গত বুধবার তাকে মুক্ত করে চাকরিতে বহাল করা হয়। গত সপ্তাহে আরও এক কর্মকর্তাকে অভিযোগ মুক্ত করা হয়। ওই কর্মকর্তার বিরুদ্ধে ফাইল গায়েব করার অভিযোগ ওঠে পতিত সরকারের আমলে। সম্প্রতি দুর্নীতিতে জড়িয়ে পড়া কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ক্যাবিনেট বিভাগ, কিন্তু তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। নির্দেশনা যেহেতু আছে, সে নির্দেশনাটা কার্যকর করতে হবে, তবে এটার মাধ্যমে যাতে যারা নির্দোষ তাদেরও যাতে তারা নিজেদেরকে আত্মসমর্থন করতে পারেন এবং এটা যাতে অবজেক্টিভলি যাতে এটা হয় সেটাও নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে বক্তব্য জানতে এনবিআরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। রুহুল আমিন, ৭১, ঢাকা। চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশুর মরদেহ 14 ঘন্টা পর উদ্ধার হয়েছে। সকাল 10:30টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তাকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নালায় পড়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে, কিন্তু খাল নিরাপদ করতে প্রশাসন এখনো নিশ্চুপ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার বিকেল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর মাঝেই সন্ধ্যায় রিকশায় করে মা ও নানির সাথে বাড়ি ফিরছিলেন 6 মাসের কন্যা শিশু শেহরিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার কাপাস গোলায় নবাব হোটেলের পাশের নালার কাছে আসতেই তাদের ব্যাটারি চালিত রিকশাটি উল্টে যায়। এতে রিকশায় থাকা 3 জনই নালায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন মা ও নানিকে উদ্ধার করলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। 2 জন মহিলা আর 1 জন বাচ্চা, মা, দাদি এবং বাচ্চা। হয়তো বা এখানে পানি থাকার কারণে খেয়াল করতে পারে নাই, যার কারণে পিছলে বা উল্টে এটা ইয়াতে পড়ে গিয়েছিল। এদিকেও রেলিং নাই, ওদিকেও কি নাই, ওয়াল নাই। সিটি কর্পোরেশন কয়েকদিন আগে সিটি কর্পোরেশন আসছিল, এরা পরিষ্কার করছে। ওই সময় এদিকে বাস ছিল, রেলিং এর মতো ছিল, ওগুলো খুলে আর দেয় নাই। এই বাসগুলো কিন্তু আজকে বিগত 1 বছর ধরেই বাসগুলো দেওয়ার কারণে সেফটি, পানি উঠলেও কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আজকে এই বাস না থাকার কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা ঘটলো। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সিটি কর্পোরেশনের টিম। খাল নালায় পড়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ এখনো নগরের বেশিরভাগ খাল নালা উন্মুক্ত। ঘটনাস্থলে যান সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, শিগগিরই ওই নালায় রেলিং দেওয়া হবে। রিকশাগুলো বেপরোয়া চালানোর কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু পানির মধ্যে না, এমনি তার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর যেখানে একটা স্রোত আছে সেখানে তো অ্যাক্সিডেন্টটা করেছে। আমাদেরকে আরো বেশি কঠোর করতে হবে, রিকশা থেকে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে।
এর আগে 2024 সালের জুনে চট্টগ্রামের বন্দর থানার পশ্চিম গসাইলডাঙ্গা ও আবেদার পাড়ার মাঝামাঝি খালে সিডিএর জলাবদ্ধতা মুক্তির প্রকল্পের আওতায় তৈরি করা বক্স ড্রেনের ঢাকনা খোলা থাকায় একটি শিশু খেলতে গিয়ে খালে পড়ে মারা যায়। এছাড়া 2023 সালে বন্দর নগরীতে নালায় ডুবে মারা যায় 2 বছরের আরও এক শিশু, আর 2021 সালেই মারা যায় আরও 4 জন। আব্দুল আল মামুন, 71। দর্শকের বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এখন কি অবস্থা দেখছেন আর উদ্ধার কাজে আসলে কতজন কাজ করছে, আর একটু জানাবেন যে বারবারই তো এখানে দুর্ঘটনা ঘটছে, প্রশাসন কেন কোনো উদ্যোগ নিচ্ছে না ঠিকঠাক? 6 মাস বয়সী শিশু তার খালে পড়ে নিখোঁজ হওয়ার পর উদ্ধার যারা ডুবুরি রয়েছেন এবং ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী, তারা সকাল থেকেই পুনরায় উদ্ধার কর্ম শুরু করে 10:30টার দিকে চট্টগ্রামের চাকতাই খালের চাকতাই এলাকার এখানে যে শুটকি পটকি রয়েছে চামড়ার গুদাম, এই এলাকা থেকে চাকতাই খাল থেকে ভেসে উঠতে দেখে সেটি পরবর্তী স্থানীয়রা গিয়েই এই মৃতদেহটি উদ্ধার করেন এবং পরবর্তীতে চাকতাই খালের যে জায়গাটাতে ভেসে উঠেছে তার পাশেই অল্প পাশেই এই শিশুটির নিজ বাড়ি, সেখানে তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে যারা উদ্ধার কাজ চালাচ্ছিলেন তাদেরকে খবর দেওয়া হয়েছে। তো পুলিশ সহ অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারাও এই বাসায় আসছেন। আমি যে জায়গায় রয়েছি এটি হচ্ছে চামড়ার গুদাম শুটকি পটকি এলাকা। আসলে এই ঘটনাটি ঘটেছিল চকবাজার এলাকায়। এটি এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, কিন্তু এটি স্রোতের তোড়ে এই চাকতাই এলাকায় চলে এসেছে, যেখান থেকে শিশুটি তার আত্মীয় বাসায় যাচ্ছিলেন। আর শিশুটির বাড়ির পাশের খালে এই মৃতদেহটি ভেসে উঠেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে 14 ঘন্টা পর এই মৃতদেহটি উদ্ধার হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা আশপাশের লোকজন এলাকা তাদের বাড়িতে এখানে সমবেত হয়েছেন, সমবেদনা জানাচ্ছেন এবং তারা বারবার বলছেন যে খালের পাশে কোনো ধরনের ঘেরাও বা নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে বারবার এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং এটার জন্য প্রশাসন নির্বিকার। শুধু আশ্বাস দেওয়া হয়, কিন্তু প্রতি বর্ষায় এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু কোনো ধরনের যেটি হওয়া দরকার নিরাপত্তা বেষ্টনী দিয়ে যাতে এগুলোকে ঝুঁকিমুক্ত করা, সেটি হচ্ছে না। না হওয়ার কারণে প্রতি বছর মৃত্যু ঝুঁকি বাড়ছে এবং মৃত্যুতে সাধারণ শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সাধারণ মানুষ তারা মৃত্যুর কবলে পড়ছে। এই জায়গা থেকে চট্টগ্রামবাসী মুক্তি চান এবং তারা বলছেন এই বর্ষার আগেই অবিলম্বে যেসব ঝুঁকিপূর্ণ খাল নালা রয়েছে সেগুলোর পাশে নিরাপত্তা বেষ্টনীর বা ঘেরাও করে দেওয়া উচিত, যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। এই দাবি তারা জানিয়েছেন। আমরা কালকে দেখেছি মেয়র এসেছিলেন, তিনি বলেছেন যে এই পরবর্তীতে যে সংস্থাগুলো বিশেষ করে সিডিএ এই আমরাও আশা করছি একটা আশু সমাধান খুব জলদি হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে এনসিপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। এখন কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কথা ইতিহাসে পড়েছি, কিন্তু যেই প্রেক্ষিতে যে আকাঙ্ক্ষা থেকে এই গণ-অভ্যুত্থান বা জনগণের রাস্তায় নেমে আসা, সেই আকাঙ্ক্ষাগুলা বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলেই আসলে 16 বছরের যে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই যে এইবারের যেই জুলাই গণ-অভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে, সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে, সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিষ্কারভাবেই বলেছে যে সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল পরিবর্তন, গুণগত পরিবর্তন সম্ভব হবে। কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল। আমাদের সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক একটি কাঠামোর
বীজ বপন ছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থায়, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ সমূহ আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা সেগুলোতে আমাদের মতামত দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত হয়েছি, যেসব জায়গায় আমরা আংশিক একমত বা দ্বিমত, আমরা সেখানে আমাদের মন্তব্য বা আমাদের সুপারিশ আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাব। তো জাতীয় ঐক্যমত্য কমিশনকে সে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এবারে আমাদের যে সুযোগ। 10টার দিকে আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদী পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ কিশোর জোবায়েরের মরদেহ 9 ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যায় নৌকায় করে নদী পার হচ্ছিলেন জোবায়ের, শাহিন, সিয়াম ও রাব্বি। এ সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এতে শাহিন, সিয়াম ও রাব্বি সাঁতরে তীরে উঠতে পারলেও জোবায়ের পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে খুঁজে পায়নি। পরে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে এবং 9টায় তার মরদেহ উদ্ধার করে। জোবায়ের ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। দর্শক, বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এইগুলি কিভাবে আস্তে আস্তে আরো উন্নতি করা যায়, যেহেতু তাকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে, তারপর থাকার দিকেও খেয়াল রাখতে হবে। এইগুলির জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা। সেটা তো অবশ্যই ভালো, আপনি ইতিবাচক। ভাই আপনার হাতটা উঠান তো। একটা বিষয় হচ্ছে যে আমরা যতটা জানতে পেরেছি যে আপনি পুলিশ সদস্য বদলি করার পরও তারা বিভিন্ন কর্মস্থলে যোগদান করতেছে না এবং তারা যে কোনো বলেই হোক, জোরেই হোক, যেটাই হোক, তারা থানায় থেকে যাচ্ছে এবং এইরকম সংখ্যাটা দিন দিন বাড়ছে। আপনার এরকম একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন। আপনি কোথা থেকে আসছেন? দেখলেন সবাই কিন্তু বাইরে থেকে আসে, আমরা কিন্তু মোটামুটি আপনার সামনে জিজ্ঞেস করলাম। যদি আপনার স্পেসিফিক যদি দুই একটা বলতে পারেন, আমরা যাদের পোস্টিং হয়েছে তাদের, কিন্তু তবু আরেকটা দিক হলো খেয়াল রাখতে হলো, আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর ই লিভ পাইলো আরো 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে সরতে পারে। যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান তো একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন, যে এলাকার ওখানে রাখা যায় কিনা চিন্তা ভাবনা করা হচ্ছে নিচের লেভেলে যারা কনস্টেবল। আরেকটা বিষয় যেটা আপনি জানেন হয়তো যে আপনি সামনের জন্য একটা প্রতীকী লাঠি মিছিল করবে, যেটা হচ্ছে যে আপনি সামনের জন্য আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতা লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। এইটার ক্ষেত্রে আমি দেখেন কিন্তু আমি আগে কিন্তু আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি 2 জনকে ধরছে। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো
এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। আজও 6 দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 11:30টায় সারা দেশের শিক্ষার্থীরা একযোগে ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দিয়ে এই কর্মসূচি পালন করবেন। পাশাপাশি জনদুর্ভোগ না করে শান্তিপূর্ণ কর্মসূচি করবেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বারবার আহ্বান জানানোর পরও তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না। তাই সরকার দ্রুত সমাধান না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা। এর আগে শুক্রবার দুপুরে একযোগে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করে। লালমনিরহাটের সীমান্ত জুড়ে আতঙ্ক বেড়েছে ক্ষোভ। হাতিবান্ধা সিঙ্গিমারি সীমান্তে বাংলাদেশি কৃষক হাসিনুরের দাফন হয়েছে বিজিবির পাহারায়। এর আগে বিএসএফ বৃহস্পতিবার গভীর রাতে তার মৃতদেহ ফেরত দেয়। এদিকে অবৈধভাবে শূন্যরেখা পার হওয়ায় শুক্রবার আরেক বাংলাদেশি নাগরিক আজিনুর রহমান বিএসএফের হাতে আটক হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সামিউল ইসলাম পাটোয়ারি মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। কোনোভাবে শোক কমছে না লালমনিরহাটের হাতিবান্ধার সিঙ্গিমারি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি হাসিনুরের পরিবারের। পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। স্বজন ও গ্রামবাসীর দাবি, বুধবার সকালে সীমান্তের নিজ জমিতে ঘাস কাটতে গেলে ভারতের উত্তর সিঙ্গিমারি বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। অপরদিকে সিঙ্গিমারি সীমান্তের গ্রামবাসীরা ওপার থেকে তাদের মতে সংবাদ পায় হাসিনুর মারা গেছে। এই খবরে সীমান্তে বিরাজ করে উত্তেজনা। গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বের হয়। কখন ফেরত দেবে হাসিনুরকে তার ঠিক সময়ে বিজিবিকে না দেওয়া বৃহস্পতিবার দিনভর ওই সীমান্তবাসীর দিন কাটে উত্তেজনায়। পরে 4 দফা স্পট পাল্টানোর পর রাত 12টায় জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে লাশ ফেরত দেওয়া হয়। আমার পিছন থেকে ওই বাজারে ওখানে ওই ছেলেটা ঘাস ছিলাচ্ছে, তাকে সরাসরি ওই টাওয়ার ওখান থেকে গুলি করছে। 10 গাছের মতন, এই 10 গাছের মতন ভারত। তাহলে আমরা ওখানে গেলে তো ওনার সেই গুলি করবি। আমরা তো সে আতঙ্কে আছে, আমরা যাইতে পারছি না ওখানে। এখানে তো বিএসএফ ভালো আইসি বাবা, কি অত্যাচার শুরু হয়ে গেছি বাবা, ভালোই অত্যাচার শুরু হয়েছি। কখন বিএসএফ বাসী আমাদের হামলা করে, আমরা খুবই আর কি ইয়েতে আছি আর কি। শুক্রবার ভোরে বিজিবির প্রহরায় ঢাকার ইটভাটা শ্রমিক নিহত হাসিনুরের দাফন হয় বাড়ির পাশের কবরস্থানে। ঘাস কাটতে কাটতে ওই নিজ মুখেতে ঘাস বসে বসে কাটতে আসে, আর ওর সাথে যে পিছন দিয়ে আর ঘাসের বস্তা ছিল, ওই বিএসএফ মনে করছে ওগুলো মালের টোপলা, ওই মনে করে আসে পিছন দিয়ে আমার ছেলে আহত করেছি। আহত করা পড়া পড়ে গেছে, ঘাড়ে তুলে নিয়ে গেছে। সরকার তো এই আইনটা জানে যে গুলি করে মারি ফেলে, সে ভুল করে যাইতে পারে। এ তো বহুদূর রাষ্ট্র নয় আমাদের, এইটা সিঙ্গিমারি, ওইটা হলো নগর সিঙ্গিমারি। এদিকে শুক্রবার নিহত হাসিনুরের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তার স্বজনদের প্রতি সহমর্মিতা জানান, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন। প্রতিনিধি দলের প্রধান জানান, 17 বছর ধরে একটি সরকার প্রতিবেশীকে প্রশ্রয় দিয়েছে, যার ফলাফল এমন পরিস্থিতি। বিএসএফ এভাবে করে ন্যাক্কারজনকভাবে মারলো, এটা তো খুবই মর্মান্তিক বিষয়। এগুলো সরকারের দৃষ্টিতে আমরা আনার চেষ্টা করতেছি। আমাদের সংগঠনে এটার পক্ষে জোরালোভাবে ভূমিকা পালন করতেছে যে সরকার যেন এটার ব্যবস্থা নেয়। দুই দেশের মধ্যেকার ব্যাপার, এবং এটা প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়া উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন জানিয়ে এটি বন্ধের আহ্বান রাখেন। নর্মাল ল্যান্ড আছে, সেখানে যেন আমাদের লোকজনের যাতায়াতটা কম থাকে আর কি। বিশেষত সেক্ষেত্রে তখন দেখা যায় যদি কোনো একটা উত্তেজনা সৃষ্টি হয়, দুই রাষ্ট্রের জন্য একটি বিরূপ পরিস্থিতি বয়ে আনতে পারে। তো এই জন্যই আমরা জনগণকে সবসময় সচেতন করছি। এদিকে শুক্রবার দুপুরে ডাঙ্গাটারি বিওপির আওতাধীন জমগ্রাম এলাকার ভুট্টাখাত দিয়ে অবৈধভাবে শূন্যরেখা পার হওয়ায় বাংলাদেশি নাগরিক আজিনুর রহমান বিএসএফের হাতে আটক হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটক বাংলাদেশকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানায় বিজিবি। হাসান আহমেদ, ৭১।